আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, স্বাধীনতা বিরোধী অপশক্তি রুখে দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। শরীয়তপুরে টিকিট না করে পার্কে প্রবেশের অভিযোগে 5 শিশুকে কান ধরে দাঁড়িয়ে থাকার শাস্তি, মানসিকভাবে বিপর্যস্ত শিশুদের ঘর থেকে বের হতেও ভয়। ইসরায়েল সীমিত আকারে ইরানে হামলা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্রের ধারণা, তেহরানের কয়েক সেকেন্ডের মধ্যেই জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং 18তম লোকসভা নির্বাচনকে ঘিরে ভারত জুড়ে নিরাপত্তা সহ নানা প্রস্তুতি। 19 এপ্রিল শুরু হতে যাওয়া 7 ধাপের নির্বাচনে ভোটার প্রায় 97 কোটি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে রুখে দিয়ে দেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। সাদি মাহমুদের রিপোর্ট। ঐতিহাসিক মুজিবনগর দিবস বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল মুক্তির ইতিহাসে অবিস্মরণীয় একদিন। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল এই দিনেই। দিবসটি পালনে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি। আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। জবাবে ইসরায়েলও প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে, সাজাচ্ছে নানা পরিকল্পনা। ইসরায়েল সীমিত আকারে ইরানে হামলা চালাতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে তেহরান। বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে। এরই মধ্যে ইরানের হামলার পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। তবে কোথায় ও কিভাবে হামলা চালানো হবে এ নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তারা। যুক্তরাষ্ট্র মনে করছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সীমিত প্রতিক্রিয়া দেখাতে পারে ইসরায়েল। ইরানের অভ্যন্তরে ছোট ও সীমিত আকারে হামলা চালানোর চিন্তাভাবনা করছে তারা। ইসরায়েল পাল্টা হামলা চালালে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আর দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছেন, ইসরায়েল হামলা চালালে এবার জবাব দিতে আর 12 দিন অপেক্ষা করবে না তেহরান, কয়েক সেকেন্ডের মধ্যেই জবাব দেওয়া হবে। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েল অবশ্য আগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছিল।
ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রতিবেশী জর্ডান, যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো। এটি আত্মরক্ষার জন্য করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে জর্ডান সরকার। কিন্তু দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকরা তাদের সরকারের এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত। প্রতিবাদে এরই মধ্যে রাস্তায় নেমে এসেছেন তারা। মাহফুজুল হাসান, চ্যানেল আই। শরীয়তপুরে টিকিট না করে নিরাপত্তা দেয়াল পার হয়ে পার্কে ঢোকায় 5 শিশুকে দিনভর কান ধরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুদের অভিভাবকরা বলছেন, এরপর থেকে শিশুরা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে। SM মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুর পার্কটি ঈদের দিন চালু করা হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পার্কের দেখভালের দায়িত্বে আছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন। সীমানা প্রাচীর দিয়ে পার্কটির চারপাশ আটকে একটি প্রবেশদ্বার রাখা হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর এলাকার হাতিরকান্দি, তুলাসার ও স্বর্ণঘোষ এলাকার 10 থেকে 13 বছর বয়সী কয়েকজন শিশু পার্কের আশপাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা নিরাপত্তা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সীমানা প্রাচীর টপকে পার্কে ঢুকে পড়ে। গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা তাদের মধ্যে 5 জনকে আটক করেন। পরে সেখানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন বলে অভিযোগ ওঠে। অনেক দর্শনার্থী মোবাইল ফোনে ঘটনাটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। আমাদের টাকা পয়সা ছিল না, এলে আমরা দেড় ঢুকছি, এলে গাঙ্গুর ধরে না বান্ধেছে কান ধরা সন্ধ্যা থেকে 9টা পর্যন্ত রাখছে। এমনি কইছে ওকে ছাড়বি না, ওকে ধরে আটকে রাখ। আরো 2টা ছেলেকে ধরছে, তারপর ওদেরকে মুরগি আমাদেরকে মানে কানে ধরাইছে, আর ওদেরকে মুরগি চাপা মুরগির মতো কানে ধরে রাখছে। ছেলে অন্যায় করছে, আমাদের অভিভাবক যদি ডাকা হতো আমরা যেতাম, দরকার বলে ছেলের বিচার করতাম। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জেলা জজ কোর্টের পিপি এবং যে ইউএনওর নামে শিশুদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার অভিযোগ তিনি। নিরাপত্তা বেষ্টনী টপকিয়ে সেখানে অবৈধভাবে প্রবেশ করা এটি যেমন একটি গর্হিত কাজ, পাশাপাশি শিশুদের প্রতি কঠিন কোনো আচরণ, এটাও দৃষ্টিকটু। আমার মনে হয় যদি এই অসচ্ছল শিশুদের জন্য অন্তত মাসে একদিন হলেও যদি অবাধ প্রবেশ করার সুযোগ দেওয়া হয়, তাদের জন্য সুযোগ দেওয়া হয় প্রবেশের, তাহলে মনে হয় এই জটিলতা নিরসন হতে পারে। নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করার সংস্কৃতি যদি আমাদের শিশুদের মধ্যে ঢুকে যায়, তাহলে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত অশনি সংকেত। তো এই জিনিসটাই মূলত প্রতিরোধ করার ব্যাপার আছে, আর এই জন্য মূলত এই উদ্দেশ্যেই শিশুদেরকে কাউন্সেলিং করা হয়েছে। আর এটা করতে গিয়ে আসলে আগে পরে যদি কোনো সদস্য, আনসার কিংবা গ্রাম সদস্য যদি সেটা মানে অতিরিক্ত যদি কিছু করে থাকে, সেটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত বিষয়টা আমরা অবশ্যই ভালোভাবে সতর্কতার সাথে দেখব ভবিষ্যতে। নির্ধারিত দিনে হলেও অসচ্ছল শিশুদের বিনোদনের জন্য পার্কে ব্যবস্থা রাখার সুপারিশ করেন বিশিষ্ট জনেরা। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। পঞ্চম শ্রেণী থেকে বাড়িয়ে শিক্ষার্থীদের 8ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ দিতে চায় সরকার। শিক্ষা মন্ত্রণালয় বলছে, শিক্ষানীতির আলোকে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হলে সরকারকে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। মুস্তফা মল্লিকের রিপোর্ট। বর্তমানে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা 5ম শ্রেণী পর্যন্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ায় কোনো অর্থ ব্যয় করতে হয় না। জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা 8ম শ্রেণী পর্যন্ত বলা হলেও দেশের সরকারি 65,565টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম আছে মাত্র 638টি বিদ্যালয়ে। এই 638টি বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিনামূল্যে লেখাপড়া করছে। 18,968টি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত নিজ খরচে লেখাপড়া করছে শিক্ষার্থীরা। এদের মধ্যে সরকারি মাত্র 628টি। 2 কোটিকে যদি আমি 14 বছরের 8ম নিম্ন মাধ্যমিক পর্যায়টা শেষ করাতে পারি, তাহলে কিন্তু একটা বিশাল জনগোষ্ঠীর যথেষ্ট পরিমাণ দক্ষতা তৈরি হবে। তার পরবর্তী ধাপ যেটা আছে মাধ্যমিক, সেখানেও যদি আমি আমার 80% শিক্ষার্থী প্রাথমিকের সেটা যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে এটা একটা বিশাল অর্জন। শিক্ষামন্ত্রী বলছেন, দেশের শিক্ষার উন্নয়নে 8ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার দায়িত্ব নিতে চায় সরকার। নিম্ন মাধ্যমিক পর্যায়ের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারের একটা আর্থিক কাঠামোর মধ্যে এটা আমাদের দেখতে হবে।
নিম্ন মাধ্যমিক পর্যায়ে যত স্তর আছে সারা বাংলাদেশে সেটা যদি এমপিও করে ফেলা যায়, সেই শর্তে যে আমরা আমাদের শিক্ষার্থীগুলোকে বিনা বেতনে সেখানে পড়াতে পারবো, তাহলে তো একটা বিশাল, আমি মনে করি একটা ধাপ অতিক্রম হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই উদ্যোগের প্রশংসা করলেও বেসরকারি উদ্যোক্তারা বলছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে খরচ যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থী সংকটে পড়বে বিদ্যমান মাধ্যমিক বিদ্যালয়গুলো। তাহলে হাই স্কুলগুলো তাদের এই 3টা করে শ্রেণীতে ছাত্র পাবে না। এই জায়গাগুলোতে যেটা দরকার ছিল, প্রপার বিশেষজ্ঞ প্যানেল দিয়ে শর্ট টাইম এবং লং টাইম প্ল্যান করে কাজটা করা দরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2টি করে প্রতি উপজেলায় 8ম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করেছে, কিন্তু তারপর আর এ প্রক্রিয়া আগায়নি। তাই অতি সত্বর সারা দেশের সকল 6ষ্ঠ, 7ম, 8ম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার আওতায় আনা উচিত। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 39,788টি প্রতিষ্ঠানে লেখাপড়া করছে 2,03,83,060 শিক্ষার্থী। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ভারতের 18তম লোকসভা নির্বাচন 19শে এপ্রিল। দেশটির কেন্দ্রীয় সরকার গঠনে 7 ধাপে নির্বাচনে ভোট দেবেন প্রায় 97 কোটি মানুষ। 19শে এপ্রিল ভোট শুরু হয়ে শেষ হবে 1 জুন। ভোট গণনা ও ফল ঘোষণা হবে 4 জুন। নির্বাচন ঘিরে জেলাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইফাত জাহানের রিপোর্ট। 7 ধাপে প্রায় 97 কোটি ভোটারের ভোট দেওয়ার মধ্য দিয়ে ভারতের লোকসভা নির্বাচন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জাতীয় নির্বাচন। 543 আসনের লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজন 272টি আসন। ভারত জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোতে ভোট নিয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে থাকায় ওই এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে। 7 ধাপে 44 দিন ধরে চলবে এই নির্বাচন। প্রথম ধাপে 19 এপ্রিল ভোট হবে 102 আসনে, দ্বিতীয় ধাপে 26 এপ্রিল 89 আসন, তৃতীয় ধাপে 7 মে 94 আসন, চতুর্থ ধাপে 13 মে 96 আসন, পঞ্চম ধাপে 20 মে 49 আসন, ষষ্ঠ ধাপে 25 মে 57 আসন এবং শেষ ধাপে 1 জুন হবে 56 আসনে। 19 এপ্রিল ভোট শুরু হয়ে শেষ হবে 1 জুন। ভোট গণনা ও ফল ঘোষণা হবে 4 জুন। ইফাত জাহান, চ্যানেল আই। স্বাস্থ্য খাতে উন্নয়নে জিডিপির অন্তত 5% ব্যয় করার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসক তাসবিরুল ইসলাম। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত হলে চিকিৎসা নিতে বিদেশ থেকেও রোগীরা বাংলাদেশে আসবেন। রোগ প্রতিরোধের সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে, কমেছে মা ও শিশু মৃত্যুর হার। তবে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ক্যান্সারের মতো অসংক্রামক রোগের প্রকোপ ক্রমেই বাড়ছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের বাঙালি চিকিৎসক ডাক্তার তাসবিরুল ইসলাম বলছেন, সময়মতো মানুষকে সচেতন করা না গেলে অসংক্রামক রোগের মহামারী ঠেকানো যাবে না। পেশেন্ট সেন্টার্ড কেয়ার, পেশেন্টকে মাঝখানে রেখে আমরা ঘিরে কাজ করতে হবে। পেশেন্ট ইজ দ্য বস অ্যান্ড পেশেন্ট ইজ অলওয়েজ রাইট। এই জিনিসটা আমরা যদি মাথায় রাখি তাহলে আমরা পেশেন্টকে ভালো চিকিৎসা দিতে পারবো। আমরা মনে করি পেশেন্ট এবং ফ্যামিলি দুজনকে ইনভলভ করে কাজ করতে হবে, তারও পার্ট অফ দ্য টিম। আমাদের পেশেন্টকেও ফ্যামিলিকেও অ্যাওয়ার করতে হবে। যেমন ধরেন স্মোকিং খারাপ, একটা ব্রেস্ট ক্যান্সার কীভাবে ডায়াগনোসিস করতে হবে, একটা পেশেন্ট হঠাৎ করে পড়ে গেল তাকে কীভাবে আমরা পানি ছিটা দিই বা পায়ের তালু মালু করি, আসলে সিপিআরটা করতে হবে প্রথমে। যদি অন্য খাতে আমরা ইমপ্রুভ করতে পারি, আজকে এত বলি ফ্লাইওভার হচ্ছে, পদ্মা সেতু হয়ে গেল, মেট্রো রেল হয়ে গেল, আমরা কেন হেলথ কেয়ার করতে পারবো না? অবশ্যই আমরা রিভার্স ট্যুরিজম করতে পারবো, মানে বিদেশিরাই এখন আমাদের বাংলাদেশে আসবে, বাংলাদেশের পেশেন্ট আর বিদেশে যাবে না। নতুন চিকিৎসা অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি মান উন্নয়নে জিডিপির 5% বরাদ্দ করে ব্যয় করার পরামর্শ তার। টোটাল জিডিপির 5% দেওয়া ছিল হেলথ কেয়ারে, কিন্তু ওখানে হচ্ছে আমরা দিচ্ছি মাত্র 1%।
সো আমাদের এই গুরুত্বটা দিচ্ছি না। হেলথ কেয়ার বাজেটের অপারেশনাল বাজেটটাই বেশি, কিন্তু ডেভেলপমেন্টাল বাজেট দিচ্ছি না আমরা। ডেভেলপ করার কোনো বাজেটই নেই আসলে। আমার মনে হয় ওই জায়গাটা আমাদের গুরুত্ব দিতে হবে। তা আমাদের গুরুত্ব দিতে হবে, বাজেটটা বাড়াতে হবে, গুড লিডারশিপ আসতে হবে, অ্যাকাউন্টেবিলিটি আমাদের আসতে হবে, আমাদের প্রিভেন্টিভ মেডিসিনে প্রাইমারি কেয়ারটাকে জোর দিতে হবে যাতে পেশেন্ট ভালো থাকে, যাতে হসপিটালে না আসতে হয়। আমাদের রিসার্চ সেন্টার করতে হবে এবং নিজেদের ডেটা নিয়ে কাজ করতে হবে। আমাদের কিন্তু ন্যাশনাল ডেটা বলে কিছু নাই প্রত্যেকটা জিনিসে। স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ বাজেটের বেশিরভাগই খরচ হয় হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর পরিচালনা ও কর্মরত জনবলের বেতন ভাতা প্রদানে। তাই দক্ষ ব্যবস্থাপনা ছাড়াও প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মেডিকেল শিক্ষা বিশ্বমানের করারও তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্যের মাঝে সময় কাটাতে নীলফামারীর বিনোদন কেন্দ্রগুলো পর্যটক আর দর্শনার্থীদের সমাগমে মুখর। মনোরম পরিবেশ ও বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রাণী দেখে আনন্দের সময় কাটাচ্ছেন স্থানীয়রা। আনোয়ার আলম প্রধানের তথ্য, ভিডিওচিত্রে আলিম আলরাজির রিপোর্ট। বিভিন্ন প্রজাতির গাছপালা, বিপন্নপ্রায় নানান বন্যপ্রাণী আর বিনোদন কেন্দ্রের বিচিত্র আয়োজন। নীলফামারীর বিনোদন কেন্দ্রগুলো মুখরিত হচ্ছে দর্শনার্থীদের পদচারণায়। জেলার বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে নানান পার্ক এবং ডালিয়া তিস্তা ব্যারেজ সংলগ্ন বনায়ন প্রকল্প। প্রকৃতির সান্নিধ্য আর বিচিত্র প্রাণী সম্পর্কে অভিজ্ঞতা নিচ্ছেন দর্শনার্থীরা। ঈদের দিনগুলোতে ঘুরতে আসি, এখানে খুব ভালো লাগে। জায়গাটা খুবই ভালো, মনোরম পরিবেশ, এখানে অনেক কিছু দেখার আছে। আমি ময়না পাখি দেখছি, টিয়া পাখি দেখছি, হরিণ দেখছি, ময়ূর দেখছি। এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। আজকে এই জায়গাটায় আমি ঘুরলাম, আমাকে অনেক ভালো লাগতেছে এই জায়গাটা। পরিবার সহ আমি এখানে ঘুরতে এসেছি, দেখে মোটামুটি খুব ভালো লাগতেছে। এখানকার পরিবেশটা খুবই ভালো, যেরকম গাছপালা তুলছে মোটামুটি খুব ভালো। এই পার্কের পরিবেশ বলেন আর স্টাফের আচার ব্যবহার সব কিছু ভালো। এমনকি ধরেন অন্যান্য পার্কের দোকানে দেখবেন অনেক বেশি দাম নেয়, এখানে সেরকম নেয় না। দেখতে সুন্দর, অনেক ভালো লাগতেছে। দেখার মতো পরিবেশ আছে, আর অনেক গাছপালা আছে, অনেক পশু পাখি আছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় পরিবেশ বান্ধব এলাকা ভিত্তিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন সচেতন মহল। আলিম আল রাজি, প্রকৃতি জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। আবহাওয়া অফিস ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন যশোরের বোরো ধান চাষিরা। যশোরে বোরো ধান পাকতে শুরু করায় এই সময় ঝড় বৃষ্টি হলে ফলন বিপর্যয়ের মুখে পড়বেন তারা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। চলতি মৌসুমে যশোরে 1,60,500 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 1,65,785 হেক্টরে ধান আবাদ হয়েছে। ধান রোপণের পর থেকে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে, তবে ঝড় বৃষ্টির পূর্বাভাসে চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। ঝড় ঝাপটা বা আকাশ কোনো সমস্যা না করে আল্লাহ পাক, তাহলে আমাদের এই ধানগুলো সুন্দরভাবে আমরা বাড়িতে উঠাইতে পারবো। পোকামাকড়ের দিক থেকেও অসুবিধা না, তেল মেল দিয়ে ধানের গতি খুব ভালো। নির্বিঘ্নে ক্ষেতের ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের আর্থিক লোকসানের কবলে পড়বেন চাষি। ধান বীজ যে পরিমাণের কীটনাশকের দাম, সার মাটির, তাতে করে কৃষকের অনেক ঘাটতি, অনেক লস। ফসল তো ভালো দেখা যাচ্ছে, সার্বিক দিক দিয়ে হয়তো আশা করি আল্লাহর রহমতে ভালো ফসল পাবো আমরা এবার। কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে দ্রুত ধান কেটে ঘরে তুলতে চাষিদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সরকারের ভর্তুকি 50% ভর্তুকির যে কম্বাইন্ড হারভেস্টারগুলো আছে, আপনারা জানেন যে এটা খুবই এফিশিয়েন্ট একটা মেশিন, যা ঘন্টায় 1 একর ধান কাটতে পারে। আমরা যদি এই কম্বাইন্ড হারভেস্টারগুলো দিয়ে যদি আমরা ধান কর্তন করতে পারি, তাহলে আমরা খুব নির্বিঘ্নে বড় আবাদ ঘরে তুলতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের যে ঝড় বৃষ্টির জন্য যে ক্ষতির যে আশঙ্কা, আমরা কিছুটা আশঙ্কা থেকে যায়, সেটা আর থাকবে না। আবহাওয়া অফিস জানিয়েছে এপ্রিল মাসে বঙ্গোপসাগরে 1 বা 2টি নিম্ন বা লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান,
চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নিরাপত্তার সরঞ্জাম ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই চাঁদপুরে চলছে লোহা গলানোর কারখানা। আর এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শ্রমিক এবং স্থানীয়রা। তবে মালিকপক্ষের দাবি যথাযথ নিয়ম মেনে কার্যক্রম চলছে। আর ছাড়পত্র না থাকায় শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছে পরিবেশ অধিদপ্তর। মোর্শেদ আলমের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নে গত 5 বছর ধরেই অবৈধভাবে চলছে চাঁদপুর ফাউন্ড্রি লোহা গলানোর কারখানা। এটি দেখতে পরিত্যক্ত বাড়ি মনে হলেও এখানে তৈরি হয় লোহার বিভিন্ন সরঞ্জাম। গ্যাস ব্যবহার করে লোহা গলানো হলেও কারখানায় নেই বায়ু শোধন ব্যবস্থা। দূষিত হচ্ছে পরিবেশ। নিরাপত্তা সরঞ্জাম না থাকায় উচ্চ তাপমাত্রার চুল্লির কারণে ঝুঁকিতে শ্রমিকরা। আমাদের যদি কোনো সমস্যা হয় মানুষ দেখে এটা সেফটির জন্য না, এটা আপনার আগের থেকে এইভাবে চলে গেছে। আমরা 30-35 জন লোক কাজ করি এখানে। পুরাতন লোহা কিনে এটাকে গ্যাসের মাধ্যমে জ্বালায়া নতুন করে রুটি বাজার তাওয়া চিতে পিঠা বাজার করাই এই সমস্ত ইত্যাদি ইত্যাদি মাল আমরা তৈরি করি। নিয়ম মেনেই কারখানা চলছে বলে দাবি করেছে মালিকপক্ষ। আমাদের 15 ইঞ্চি বানার চলতেছে এবং রিডিং আছে, আপনি সম্পূর্ণ সব দেখতে পারেন, মিটার রুমও খুলে দেখতে পারেন। আর আমাদের তো প্রত্যেক সপ্তাহে টিমে আসে দেখে, আর আমরা অবৈধ কোনো কিছু করি না। পরিবেশের ছাড়পত্র না থাকা অবৈধ কারখানার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আমরা যাচাই করে দেখছি যদি পরিবেশের ছাড়পত্র না থাকে তাহলে এর বিরুদ্ধে যেসব আইনগত প্রয়োজন আমরা সেটা ব্যবস্থা নেব। লোহা গলানোর এসব কারখানা উচ্চ ঝুঁকিপূর্ণ হলে শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় না বলে অভিযোগ রয়েছে শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।